আসসালামু আলাইকুম সবাইকে। আমরা খুব অল্প সময়ের মধ্যে তোমাদের প্রাণীবিজ্ঞানের 5টা অধ্যায়ের 3 এবং 4 মার্কসের অর্থাৎ গ এবং ঘ এর জন্য কি কি পড়তে হবে আমি সব আগে থেকেই লিখে ফেলেছি, যাতে লিখতে এখন কোনো টাইম ওয়েস্ট না হয় এবং খুব অল্প সময়ের মধ্যে একটা ওভারঅল ধারণা দেওয়া হবে। আর দেন অধ্যায় ভিত্তিক তোমরা জানো যে আমি মনে হয় একটা অধ্যায় এর উপর ক্লাস নিয়েছিলাম, বোটানিরও এরকম নিয়েছি। তো বাকিগুলো আমি ধীরে ধীরে নিব, সেটা যাদের দরকার তারা করবা। কিন্তু অনেকেই চাচ্ছিল যে ভাই, কারণ এক একজন তো এক এক চ্যাপ্টার পড়বে, সো কোনগুলো পড়বা সেটা আমি সব লিখে ফেলেছি। জাস্ট একটু মুখে মুখে কিছু জিনিস বলবো, তোমরা এটা টুকে নিবা। আশা করছি যে সবার খাতা কলম আছে। এই ক্লাসটা আবার বারবার দেখে টাইম ওয়েস্ট করার দরকার নেই। একবারে খাতা কলমে যদি লিখে ফেলো, দেন ওই খাতা কলমের ওটা দেখলেই হয়ে যাবে, ঠিক আছে? তো পরিচিত ফ্রেন্ডদের একটু মেনশন করতে পারো যারা এখন ঘুমায় নাই, জেগে আছে এবং যাদের নেট আছে। তো শুরু করি আমরা কথা না বাড়িয়ে। যারা সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম। শুরুতে একটা জিনিস বলি, প্রথম অধ্যায়ে আমরা যদি চলে আসি, অর্থাৎ প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস। অধ্যায়টা অনেকের কাছে কঠিন লাগে, যেহেতু অনেক 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 ইনফরমেশন, বিভিন্ন মেজর পর্বের বিভিন্ন তথ্য। বাট সত্যি হলেও, মানে কষ্ট হলেও সত্যি কথা হচ্ছে এটাই যে অধ্যায়টা পড়তে হবে। এই অধ্যায় থেকে ভবিষ্যতে অ্যাডমিশন টেস্টেও কিন্তু প্রশ্ন আসবে, সেটাকে অবহেলা করা যাবে না। এবং ছোট্ট অধ্যায় 3 থেকে 4টা প্রশ্ন পড়তে হয়, এবং আমার বিশ্বাস যে এইটুকু প্রশ্ন পড়লেই তোমরা কমন পেয়ে যাবা। আচ্ছা, আমি একটু প্রশ্নগুলো তোমাদেরকে দেখিয়ে দিই যে আসলে কোন প্রশ্নগুলো আসে। তো দেখো, প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস, এই যে চ্যাপ্টারটা দেখছো তোমরা, এই চ্যাপ্টার থেকে আমি এখানে 6টা প্রশ্ন দিয়েছি। আচ্ছা, এখন প্রশ্ন হতে পারে যে ভাইয়া 6টা এতগুলা প্রশ্ন, আসলে দেখো একবার মুখে বললে এই জন্যই ভাল লাগবে, না হলে বিপদ। না হলে আমি শুধু শুধু এটা পোস্ট করতে পারতাম। সো ভিডিও আকারে বলে দিচ্ছি, কারণ কিছু কথা এখানে বলার আছে। প্রথম কথা, তোমরা যদি দেখো 5 নম্বর প্রশ্নটা, এই প্রশ্নটা খুব জরুরি একটা প্রশ্ন, এবং এইটা কি বলে সবার জানতে হবে। সো তোমরা এখন যে কাজটা করবে, মেজর পর্ব টোটাল 9টা আছে, পরিফেরা থেকে কর্ডাটা পর্যন্ত। এই 9টা মেজর পর্বের প্রত্যেকেরই 6টা করে বৈশিষ্ট্য পড়বা। আমি একটা জিনিস তোমাদেরকে এখানে হালকা ইঙ্গিত দিই, সেটা হচ্ছে 6টা বৈশিষ্ট্য, এমন 6টা বৈশিষ্ট্য পড়বা যে 6টা বৈশিষ্ট্য অন্যগুলোর সাথে খুব একটা কমন না। যেমন যেমন আমি তোমাদের একটা বৈশিষ্ট্যের কথা যদি লিখি, ধরো তুমি মুখস্থ করলা একটা বৈশিষ্ট্য যে যে অঙ্গতন্ত্র মাত্রা, এটা একটা বৈশিষ্ট্য যে কোনটা অঙ্গতন্ত্র মাত্রার পর্ব। তো খেয়াল যদি করে দেখো, তাহলে পরিফেরা এটা হচ্ছে কোষীয় মাত্রার, তারপরেরটা হচ্ছে কোষ টিস্যু, তারপরেরটা হচ্ছে টিস্যু অঙ্গ, এবং এর পরেরগুলো কিন্তু অঙ্গতন্ত্র। অর্থাৎ নেমাটোডা থেকে শুরু করে একদম কর্ডাটা পর্যন্ত এরা কিন্তু সবাই অঙ্গতন্ত্র মাত্রা। তাহলে লক্ষ্য করো, তুমি যদি এরকম কোনো বৈশিষ্ট্য পড়ো, তাহলে তোমার যে ঝামেলাটা পরীক্ষার হলে আসবে, পরীক্ষার হলে নেমাটোডা পর্বের একটা বৈশিষ্ট্য বা একটা এক্সাম্পল বা কোনো ছবি দিয়ে দিতে পারে উদ্দীপকে। মাথায় রাখবা, এই চ্যাপ্টারে উদ্দীপক হিসেবে উদ্দীপক হিসেবে 2টা জিনিস থাকে। একটা হচ্ছে ছবি থাকে, আর একটা হচ্ছে উদাহরণ থাকে। আমি আবারও বলছি, এই চ্যাপ্টারে উদ্দীপক হিসেবে 2টা জিনিস থাকে, একটা হচ্ছে ছবি থাকে, আর একটা হচ্ছে উদাহরণ থাকে। তো এই ছবি আর উদাহরণ এই জন্য আমাদের প্রত্যেকটা পর্বের জানতে হবে, চিনতে হবে। তো মনে করি নেমাটোডা পর্বের একটা এক্সাম্পল পরীক্ষায় দিয়ে দিল, মনে করো গোলকৃমি দিয়ে দিল, ঠিক আছে? আবার এ পাশে মলাস্কা পর্বের একটা এক্সাম্পল দিয়ে দিল বা ছবি দিয়ে দিল শামুক। তো তুমি যদি অঙ্গতন্ত্র মাত্রা এই বৈশিষ্ট্যটা যদি তুমি পড়ো, তাহলে লস হচ্ছে এখানে তোমাকে প্রশ্নটা করবে এই 2টি প্রাণী যে পর্বের, তাদের তুলনা করো, অথবা
এই দুইটি পর্বের প্রাণী, এই দুইটি প্রাণী যে পর্বের, তাদের মধ্যে কোনটি উন্নত, কথাগুলো বোঝো, তাদের মধ্যে কোনটি উন্নত ব্যাখ্যা করো। তো এই ধরনের সকল প্রশ্নের উত্তরই হচ্ছে যে এদের বৈশিষ্ট্য লিখতে হবে। তো এখন এমন একটা বৈশিষ্ট্য পড়লা যে বৈশিষ্ট্যটা এরও আছে, তাহলে এই বৈশিষ্ট্য দিয়ে তুমি কে উন্নত সেটা কিন্তু তুমি বাছাই করতে পারবা না, বিচার করতে পারবা না। সো এ কারণে আমার হাম্বল রিকোয়েস্ট, তোমরা 9টা মেজর পর্বের এমন এমন বৈশিষ্ট্য পড়বা যে বৈশিষ্ট্য অন্য কোনো পর্বে নেই। যেমন আমি একটু যদি সহজ করে দিই, যেমন নেমাটোডার মধ্যে এদের নলের ভেতর নল আছে, এটা কিন্তু অন্য কারো নাই, তাই না? আবার মলাস্কার মধ্যে যদি আমি বলি ম্যান্টল আছে, এটা অন্য কারো নাই। আবার অ্যানেলিডার মধ্যে দেখা গেল কি, এদের রেচন অঙ্গ নেফ্রিডিয়া, প্যারাপোডিয়া, সিটি, এই যে কথাগুলো যেগুলো অন্য কোথাও নাই, সেই জিনিসগুলোই তোমাকে মনে রাখতে হবে। আশা করি বুঝাইতে পারছি। এবং এই টোটাল অধ্যায়ের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই 6টা করে বৈশিষ্ট্য মনে রাখতে হবে, এবং সেই বৈশিষ্ট্যগুলো পড়লে লাভ হচ্ছে এমসিকিউ হবে। আচ্ছা, দ্বিতীয় জিনিস হচ্ছে এখান থেকে পার্থক্য আসতে পারে। সো পার্থক্য তো এখান থেকেও আসতে পারে, কোন পর্ব উন্নত বা এদের তুলনা করো। আর নর্মালি কর্ডাটা, নন কর্ডাটা আর মেরুদণ্ডী অমেরুদণ্ডী, এই দুইটার পার্থক্য আসে, খুব সুন্দর করে পড়ে ফেলবা। আর 4 নাম্বার একটা প্রশ্ন আসে, সকল মেরুদণ্ডী কর্ডেট কিন্তু সকল কর্ডেট মেরুদণ্ডী নয় কেন? এই প্রশ্নটা কিভাবে আসবে আমি তোমাদেরকে একটু এক্সাম্পল দিই, কারণ অনেকে আমরা প্রশ্ন বুঝি না। আমি এই যে একটা ছবি দেখাই, এই যে দেখো একটা ছবি দেখাই, বরিশাল বোর্ড 2019-এ এসেছিল। এই যে লক্ষ্য করো, এই যে বরিশাল বোর্ড 2019-এ এসেছিল। দেখো এই যে এ নাম্বার যে ছবিটা দিয়েছে, তোমরা বলতে পারবা এ নাম্বার ছবিটা এটা কিসের ছবি? একটু কমেন্ট করে জানাও তো, কমেন্ট করে জানাতো ভাইয়া, এ নাম্বার এটা কিসের ছবি? ঝটপট দেখি কে পারে, এ নাম্বার এটা কিসের ছবি? কমেন্ট করে জানো তো। ওয়ালাইকুম আসসালাম মেধা, কে পারবে? এ নাম্বার এটা কিসের ছবি? কেউ পারবে? কেউ পারবে না? না, আমি কমেন্ট দেখছি না। নাজমুন নাহার, অসাধারণ। অ্যাসিডিয়াশিয়া, হ্যাঁ অ্যাসিডিয়াশিয়া, ভেরি গুড ভেরি গুড। এটা হচ্ছে সাগর ফোয়ারা, হ্যাঁ এটা হচ্ছে সাগর ফোয়ারা, মানে এটা হচ্ছে ইউরোকর্ডাটা। ইউরোকর্ডাটা তোমরা পড়ছো না? কর্ডাটার মধ্যে কি আছে? ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা, তাহলে এই 3টা উপপর্ব আছে। এটা হচ্ছে ইউরোকর্ডাটা উপপর্বের, তাহলে একটা ছবি দিয়েছি ইউরোকর্ডাটা উপপর্বের, হ্যাঁ, আর একটা দিয়েছে ভার্টিব্রাটা উপপর্বের। মাছ কি ভার্টিব্রাটা উপপর্বের? লক্ষ্য করো, লক্ষ্য করো। গ নাম্বার প্রশ্নটা, এটা কিন্তু বোর্ড প্রশ্ন। উদ্দীপকে উল্লিখিত, আমরা অনেকে প্রশ্নই বুঝি না, উদ্দীপকে উল্লিখিত বি চিহ্নিত প্রাণীর শ্রেণীভিত্তিক বৈশিষ্ট্য। তার মানে বি, এটা একটা মাছ, তো লেজ দেখে বোঝা যাচ্ছে এটা হোমো সার্কাল, তো লেজ দেখে বোঝা যাচ্ছে এটা হোমো সার্কাল। তো হোমো সার্কাল লেজ মানে হচ্ছে অ্যাক্টিনপটেরিজি শ্রেণীর, তার মানে তোমার অ্যাক্টিনপটেরিজি শ্রেণীর বৈশিষ্ট্য কিন্তু লিখতে বলেছে। আচ্ছা, ঘ নাম্বার দেখো, প্রশ্নটা দেখো, উদ্দীপকে উল্লিখিত এ এবং বি চিহ্নিত প্রাণী কর্ডেট, অর্থাৎ এরা উভয় কর্ডেট হলেও উভয়ই মেরুদণ্ডী নয় কেন? প্রশ্ন কিন্তু দেখো কিভাবে আসছে, এটাই কিন্তু এইটা, যে সকল মেরুদণ্ডী কর্ডেট হলেও সকল কর্ডেট মেরুদণ্ডী নয় কেন। সো প্রশ্ন কিন্তু এটা, হেডলাইন এটা, কিন্তু প্রশ্ন কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে আসবে। সরি, হ্যাঁ প্রশ্ন এটা, আচ্ছা, কিন্তু পরীক্ষা কিন্তু ডিফারেন্ট ওয়েতে আসবে, যেমন এইটা, যেমন তোমরা এখানে দেখলা। তো এই কারণে টপিক তুমি ভাই পারো, তুমি পরীক্ষার হলে ধরতে পারো না, কারণ বুঝতেই পারছো মাত্র 2টা প্রশ্ন লিখতে হবে। কোনো কারণে যদি একটুও মনে হয় যে এটা কনফিউজড, তুমি এটা আনসারই করবা না পরীক্ষায়। ঠিক আছে, আমি আর বেশি বকবক না করি, আজকে আমি দ্রুত সাজেশনটা দিয়ে চলে যাই। পরে যখন ইন্ডিভিজুয়াল চ্যাপ্টার নিয়ে কথা বলবো তখন আমি ডিটেলস কথা বলবো। তাহলে আরেকটা জিনিস আমি অ্যাড করব, এই যে দেখো দেখো, এই যে 2 নাম্বারটা দিয়েছি, এখন যে বরিশাল বোর্ডের প্রশ্নটা আমি দেখালাম সেটা 2 নাম্বারটা, লক্ষ্য করো। কর্ডাটার শ্রেণীবিন্যাস ও শ্রেণীর পার্থক্য, তার মানে কর্ডাটার যে শ্রেণীবিন্যাস আছে না, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা, আর এই শ্রেণীগুলোর পার্থক্য, এই পার্থক্যের মধ্যেই তো অ্যাক্টিনোপটেরিজি আছে, সার্কোপটেরিজি, অ্যাক্টিনোপটেরিজি আছে না, তো তার মানে তার বৈশিষ্ট্যটা কিন্তু এসেছে। সো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কর্ডাটার শ্রেণীবিন্যাস, শ্রেণীর পার্থক্য, আর কর্ডাটা বাদে বাকি যে 8টা মেজর পর্ব আছে তার 6টা করে বৈশিষ্ট্য আর একটা উদাহরণ, বৈজ্ঞানিক নাম সহ। অনেকেই বলে যে ভাইয়া বৈজ্ঞানিক নাম তো অনেক না, মেইন একটা কইরা মনে রাখবা, তাহলেই হবে।
আচ্ছা, এছাড়াও 2 মার্ক 1 মার্কে আসতে পারে প্রতিসাম্যতা ও সিলম, এবং কপাল যদি ভালো বা খারাপ থাকে, যাই থাকুক, তাহলে এটা রিটেনেও চলে আসতে পারে। প্রতিসাম্যতা এবং সিলম এটা রিটেনেও চলে আসতে পারে, মানে 3-4এও চলে আসতে পারে। নর্মালি এটা 1 মার্কে আসে। ঠিক আছে, তো এই ছিল আমার প্রথম অধ্যায়ের সাজেশন। আমার বিশ্বাস এখান থেকে যদি একটা প্রশ্ন আসে, এইটুকুর মধ্যেই আসবে। চলে যাই আমরা আমাদের দ্বিতীয় চ্যাপ্টার ঘাসফড়িং থেকে। সো ঘাসফড়িং থেকে আমি মাত্র যে প্রশ্নটা দিব, যে যারা একটু ফাঁকিবাজ স্টুডেন্ট, তারা যদি মনে করে যে একটা প্রশ্ন পড়বা, তাহলে এই 1 নাম্বার প্রশ্নটা পড়বা, ইনশাআল্লাহ এটাই চলে আসবে পরীক্ষায়, ইনশাআল্লাহ। ওমাটিডিয়াম এর গঠন, মানে চিত্রটা পড়বা, লম্বচ্ছেদ যেটা, সাথে এর যে দর্শন কৌশল, সুপারপজিশন ও অ্যাপোজিশন, চিত্র আঁকা শিখতে হবে। চিত্রে 2 জায়গায় কনফিউশন হয়, যখন আমি ঘাসফড়িং নিয়ে ডিটেলস আলোচনা করব তখন দেখাবো। কিন্তু এই প্রশ্নটা একটা পড়লেই আমার বিশ্বাস একটাই কমন থাকবে। আর যারা রিস্ক নিতে চাও না, বা আমি মোটামুটি সবাইকেই 2টা পড়তে বলবো, 1 আর 2। হ্যাঁ, কারণ যদি কোনো কারণে এইটা মিস হয়, তাহলে রক্ত সংবহন থেকে প্রশ্ন হবে। ঠিক আছে, আর যারা 5টা অধ্যায় পড়বা না, অধ্যায় পড়বা মাত্র 2টা, যে আমি প্রথম অধ্যায় আর ঘাসফড়িং রুই মাছ পড়বো, তাহলে আমি 2টা প্রশ্ন কমন পাবো, ডেফিনেটলি পাবা। তাহলে তারা ঘাসফড়িং এর সবই পড়বা। সেক্ষেত্রে এক্সট্রা আর যে 3টা জায়গা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, সেটা হলো রূপান্তর, শ্বসন এবং রেচন। তাহলে আর কোনো কিছু মিস হওয়ার কারণ নাই। আর যারা মনে করছো যে আমি 5টা অধ্যায় পড়বো, কারণ কি সবগুলো অধ্যায়ের বস প্রশ্নগুলো পড়লে লাভ কি জানো, যেটার 1 আর 2 আমি কমন পাবো, আমি সেটাই আনসার করবো, কাহিনী শেষ। তো ঘাসফড়িং শেষ হয়ে গেল, মাত্র এতটুকু। আশা করছি তোমরা লিখে নিয়েছো, একটা ছবি তুলে নিয়েছো। চলে যাই আমরা রুই মাছে। রুই মাছ থেকে 2টা প্রশ্ন। রুই মাছ থেকে যদি পরীক্ষায় প্রশ্ন আসে, তুমি প্রায় 95% ধইরা নিও যে 4 মার্কসের প্রশ্নটা হবে প্রাকৃতিক সংরক্ষণ। 4 মার্কসের প্রশ্নটা হবে প্রাকৃতিক সংরক্ষণ। এবং আমি বলে দেই, এই প্রশ্নটা পড়বা আব্দুল আলিম স্যারের বই থেকে। এই প্রশ্নটা পড়বা, উত্তরটা পড়বা আব্দুল আলিম স্যারের বই থেকে। সেখানে চমৎকার করে হেডলাইন আছে, হ্যাঁ, চমৎকার করে হেডলাইন দিয়ে দেওয়া আছে। তো এটা কিন্তু আলিম স্যারের বই থেকে পড়বা, আজমল স্যার একদম ভালো নাই। গেল। আর 3 মার্কসের প্রশ্নে হয় রক্ত সংবহন আসবে, সেটা শুধু হৃৎপিণ্ড আসতে পারে, না হয় বায়ুথলি আসবে, শ্বসন কৌশল আসার সম্ভাবনা খুবই কম, মানে ফুলকার গঠন আসার সম্ভাবনা খুবই কম। কিন্তু যারা তোমরা যে মনে করছো যে আমি শুধু প্রথম অধ্যায় ঘাসফড়িং রুই মাছই পড়বো, তাহলে রুই মাছের আর একটা প্রশ্নই আছে, শ্বসন কৌশল, মানে ফুলকার গঠন। সেটা পড়লেই ঘাসফড়িং রুই মাছ আর প্রথম অধ্যায় পড়লেই তুমি মাস্ট 2টা প্রশ্ন কমন পাচ্ছ, তোমার আর কোনো কিছু পড়ার দরকার নেই। ঠিক আছে, আর যারা সব অধ্যায় পড়বা তাদের জন্য এইটুকু। তাহলে এই 2 নাম্বারটা এমন সুন্দর করে পড়বা, নোট করে ফেলবা, হেডলাইনগুলো মুখস্থ করবা, যাতে পরীক্ষায় আসলে আমরা হেডলাইনগুলো লিখতে পারি। হয়ে গেল রুই মাছ। চলে আসি তৃতীয় অধ্যায়, পরিপাক শোষণ। আমি এই অধ্যায় নিয়ে একবার আলোচনা করেছি, তাই আর কোনো কথা বলছি না। প্রশ্নগুলো দেখে নাও। যকৃত ও অগ্নাশয়ের পরিপাক ও বিপাকে ভূমিকা। প্রশ্ন বোঝো, পরিপাক ও বিপাকে ভূমিকা যে কোনো একটা দিতে পারে। এছাড়া খাদ্য পরিপাক, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে পাকস্থলিতে খাদ্য পরিপাক। এছাড়া বিএমআই, স্থূলতা। এর বাইরে প্রশ্ন আসবে না। তবে 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 আরেকটা প্রশ্ন আমি মুখে বলে দেই, তোমরা টুকে নিও। সেটা হলো, পরিপাকে শুধু এনজাইম ভূমিকা রাখে না, হরমোনও ভূমিকা রাখে। এটা কিন্তু আমি পরিপাক চ্যাপ্টারে অবশ্য বলছি। তাহলে হরমোন, স্নায়ুর ভূমিকাটাও একবার দেখে নিও, পরিপাকে হরমোন ও স্নায়ুর ভূমিকা। চলে যাই রক্ত চ্যাপ্টারে। এটা এমন একটা চ্যাপ্টার যেখান থেকে তুমি 2টা প্রশ্ন কমন পাবে। এটা এমন একটা চ্যাপ্টার যেখান থেকে তুমি 2টা প্রশ্ন কমন পাবে। এর মধ্যে একটা প্রশ্ন হবে এই 2 নাম্বার থেকে, এটা একটা প্রশ্ন হবে রক্ত সংবহন প্রক্রিয়া ও হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ। এই 2টার মধ্যে একটা থাকবেই মাস্ট। হ্যাঁ, অথবা কপাটিকার ভূমিকা, এখান থেকে একটা প্রশ্ন মাস্ট। ঠিক আছে, আচ্ছা। দ্বিতীয় যেটা প্রশ্ন, হৃদরোগ ও চিকিৎসা। তো এটা একটা প্রশ্ন হতে পারে, যে কোনো একটা হৃদরোগ নিয়ে এর কারণ লক্ষণ দেখাতে বললো, আর এর চিকিৎসা পদ্ধতি সম্পর্কে বলতে বললো। তাহলে এই হচ্ছে 2টা প্রশ্ন কিন্তু থাকবে। কোনো কারণে যদি রক্ত সংবহন এখান থেকে মিস হয়, তাহলে রক্ত জমাট বাঁধার কৌশল আসে, আর খুবই রেয়ার ব্যারো রিসেপ্টর এবং কার্ডিয়াক চক্র আসে। এগুলো খুবই রেয়ার। তবে কপাটিকা খুব ভালো করে পড়তে হবে। হৃৎপিণ্ডের ছবি নিয়ে তোমাদের অনেকের প্রবলেম হয়। আমি একদিন হৃৎপিণ্ডের ছবি বা এই 5টা অধ্যায়ের
যেখানে যেখানে ছবি আছে আমি ছবিগুলো নিয়ে একদিন আলোচনা করব, মানে সকল ছবি, যে কোন ছবিতে কোনটা না লিখলে, কোনটা লেভেলিং না করলে তোমার মার্ক কাটবে, আমি একটা ছবি নিয়ে একদিন আলোচনা করব। ঠিক আছে, একদম প্রথম থেকে 11 মানে 5টা অধ্যায়ের যেখানে যেখানে ছবির দরকার আছে। তো এই হচ্ছে আমাদের রক্ত সঞ্চালন। আবার যখন আমরা এটা ডিটেলস আলোচনা করব তখন উদ্দীপকগুলো বুঝবো, আজকে আমি উদ্দীপক নিয়ে কথা বলছি না। সো আমাদের সর্বশেষ চ্যাপ্টার জিনতত্ত্ব বিবর্তন, যেখান থেকেও আমরা ইনশাআল্লাহ 2টা প্রশ্ন কমন পাবো। তাহলে 8টা প্রশ্নের মধ্যে জিনতত্ত্ব বিবর্তন এবং রক্ত, এখান থেকে 4টা প্রশ্ন আমরা কমন পাবো, ইনশাআল্লাহ কমন পাবো। হাইড্রা ঘাসফড়িং রুই মাছ, এখান থেকে 2টা 6টা, আর প্রথম অধ্যায় থেকে 1টা 7টা, পরিপাক শোষণ থেকে 1টা। এই হচ্ছে 8টা প্রশ্ন। আমার বিশ্বাস যদি কোনো কারণে পরিপাক শোষণ থেকে 2টা প্রশ্ন দিয়ে দেয় তাহলে জেনে রেখো রক্ত সঞ্চালন থেকে 1টা কম দিবে। বুঝতে পেরেছো? ওকে, তাহলে জিনতত্ত্ব বিবর্তন, এখান থেকে যে প্রশ্নটা আসবেই 1 আর 2, মিস নাই, মানে কোনো মিস নাই। মানে মেইন বিষয় এখান থেকে তো প্রশ্ন আসবে 2টা, তো গ একটা ঘ একটা, তো এই 4টা প্রশ্ন যদি কেউ পড়ে, হ্যাঁ, তাহলে 4টাই কমন থাকবে, একটা গয়ে একটা ঘয়ে, ব্যাপারটা এরকম। এত ইম্পর্টেন্ট লিথালজিন আর এপিস্টাসিস, মানে মাথায় নষ্ট, আসবেই মানে গ্যারান্টি। এবং এই অধ্যায়টা যারা আনসার করবে তারা ফুল মার্কস পাবে, একদম অঙ্কের মতো মার্কস, তাই না? লিথালজিন খালি অনুপাতটা দেখাতে পারলেই ফুল মার্কস, এখানে কোনো মার্ক কাটার জায়গা নেই। সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, এবং এখানকার ডেফিনেশনগুলো খুব মজা। তো আমি মূলত আজকে গ ঘ নিয়ে কথা বলছি, তো কারণ এটাতেই বেশি প্রবলেম হয়, এটা সুন্দর করে পড়ে ফেলবা। সেক্স লিঙ্ক ডিসঅর্ডার অনেক, বিশেষ করে লাল সবুজ বর্ণান্ধতা আর হিমোফিলিয়া নিয়ে কিন্তু পরীক্ষায় দেয়। সো এটাও আসবেই। হ্যাঁ, আবার আরিস ফ্যাক্টরের জটিলতা এবং ব্লাড গ্রুপ, এখান থেকেও প্রশ্ন আসবে। তো কি আসবে না ভাইয়া? এমনকি এই যে বিবর্তন যে আছে, ডারউইন ল্যামার্ক, এখান থেকে এদের তুলনা বা এদের ব্যাপারটা পড়বো, আর বিবর্তনের সপক্ষে প্রমাণ। তবে এইটা তোমরা অ্যাভয়েড করতে পারো, কারণ এটার আনসার করলে হয়তোবা তোমরা ফুল মার্কস নাও পেতে পারো 4-এ। তবে এই 3টা থেকে তুমি তো একটা প্রশ্ন 100% কমন পাচ্ছ, এবং সেখানে ফুল মার্কস পাবে। 4 আর 3-এ 7-এ 7 পাবে, 1-2 ভালো লিখলে 10। তাহলে তোমার টোটাল প্রশ্ন কয়টা ভাইয়া? 4টা, 2টা লিখতে হবে। এই অধ্যায়ের এই 3টা প্রশ্ন পড়লে তোমার 10-এ 10 পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। ঠিক আছে, তোমরা এটা নাও পড়তে পারো, এটা অ্যাভয়েড করতে পারো, তবে এখান থেকে প্রশ্ন থাকতে পারে, দরকার নেই, কারণ এখান থেকে তুমি ফুল মার্কস পাবে না। তো এই হচ্ছে আমাদের 5টা অধ্যায়ের একটা ধারণা, বেসিক ধারণা। এর মধ্যে মনে হয় আমরা পরিপাক শোষণ নিয়ে আলোচনা করেছি। আজকে শুরুর দিকে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস নিয়ে আমরা হালকা আলোচনা করলাম। তবে বাকি 4টা চ্যাপ্টার নিয়ে আমি বসবো ইনশাল্লাহ। বসবো বলতে যেমন এমনও হতে পারে রক্ত না হলে কি বলে জিনতত্ত্ব বিবর্তন থেকে যেহেতু একটা প্রশ্ন আসবেই, এমনও হতে পারে আজকালের মধ্যেই রাতে আমি একটা ঘোষণা দিয়ে দিতে পারি যে জিনতত্ত্ব নিয়ে আমরা উদ্দীপক অ্যানালাইসিস করব এবং এমসিকিউ অ্যানালাইসিস করব। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমার এমসিকিউ যদিও 25টার মধ্যে 12টা, অনেক 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 পোলাপাইন আছে, এই 12টাই এমন দাগাবে কনফিউজড হয়ে, সেখানেও সে ভুল করবে। সো 12-র মধ্যে 12 পাইতেই হবে, কোনো কথা নাই। তো সেই কোন জায়গা থেকে এমসিকিউ হবে সেটাও কমন দেওয়া যায়। এটা আসলে আমি সাজেশন দেওয়ার পর তোমরা পরীক্ষা না দেওয়ার এক পর্যন্ত বুঝবা না, আরে ভাই এই টপিক বলছিল, এইখান থেকেই এমসিকিউ আসছে। হ্যাঁ, এটা আসলে আমি বলার পর তুমি পরীক্ষা দিবা, তখন বুঝবা, তার আগে কিন্তু বুঝবা না। তো এটা হচ্ছে ভাইয়া প্রাণী বিজ্ঞান সাজেশন। আমরা ইনশাআল্লাহ উদ্ভিদ বিজ্ঞান সাজেশনটা কালকের মধ্যেই দিয়ে দিব, তোমাদের তো টাইম আছে। তো প্রাণী বিজ্ঞান সাজেশনগুলো ওভারঅল দিলাম, এখন যার যেটা পছন্দ তারা সেই অধ্যায়গুলো পড়তে পারো। আর আমিও ইন্ডিভিজুয়াল ডিটেলস ক্লাস নিয়ে এভাবে লাইভে আসবো। ঠিক আছে, ভালো থেকো, আল্লাহ হাফিজ। হ্যাঁ, আর কারো কিছু থাকলে একটু বলো ভাই, ক্লাস কি সেফ থাকবে? হ্যাঁ, ক্লাস সেফ থাকবে, এটা আবার ইউটিউবেও থাকবে, কোনো সমস্যা নেই, যে কোনো সময় দেখে নিতে পারবা। আচ্ছা, তোমরা অনেকেই পদার্থের কথা বলছো। আসলে আমি তো ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে কাজ করি অ্যাডমিশন স্টাইলে, কিন্তু একাডেমিক স্টাইলে আমি আসলেই ফিজিক্স কেমিস্ট্রি অত বুঝিও না, পারিও না। আমার শুধু কাজ হচ্ছে একটু ফাঁকিবাজি, যেগুলো মুখস্থের বিষয় সেগুলো কিভাবে শর্টকাটে মনে রাখা, এছাড়া আমার খুব একটা ধারণা নাই। তো এই কারণে তোমার ফিজিক্স কেমিস্ট্রির অবশ্যই তোমার কলেজ টিচার আছে, যে ভাইয়াদের কাছে পড়েছো, ওনাদেরকে বললেই ওনারা দিবে। আমি মূলত আমার এই সাজেশনটা আমি প্রতি বছরই ওভারঅল লিখে দেই সবার উদ্দেশ্যেই, আমার কাছে যারা পড়ে শুধু তাদের উদ্দেশ্যেই না। যখন আমার ইউটিউব চ্যানেল ছিল না, পেজ ছিল না, তখনও আমি দিয়েছি, আমার ফেসবুকেও দিয়েছি। তো এটা আমি নর্মালি প্রতি বছর দিই, এবারও আমি সবার উদ্দেশ্যেই কিন্তু দিচ্ছি।
এখন ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে কাজ করলে বা দিতে গেলে এটা বেশি বাড়াবাড়ি হয়ে যাবে এবং আমি আসলে অত ভালো পারবো না। যতটুকু আমি বায়োলজি কনফিডেন্স সহকারে বলতে পারবো ওইটা পারবো না। সো হ্যাঁ, এখন অনেকেই ওই যে আমি আমার ইউটিউব চ্যানেলে যেহেতু কেমিস্ট্রি ফিজিক্সের লেকচার আছে, তারা ভাবে আমি সবই দিতে পারবো। তো এটাই কারণ এখানে অনেকেই আছো বাইরের স্টুডেন্ট, তারা হয়তো বা জানে না আমি শুধুমাত্র বায়োলজি পড়াই মূলত, পাশাপাশি জিকে ইংলিশ পড়াই। আর ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে ওই অ্যাডমিশন স্টাইলে কিছু যেগুলো আমি মনে রাখছিলাম, ভাবলাম যে এগুলো আমি শেয়ার করি, না হলে একদিন আমি ভুলে যাব, কিন্তু ইউটিউবে থাকলে হয়তো বা সবাই উপকৃত হতে পারে। রচনা সরকার বলেছে, ভাইয়া জিনতত্ত্ব বিবর্তনের ক্লাসটা কবে নেবেন? খুব ভালো হয় এটার উপর ক্লাস নিলে। আমার দেখি, এমন হতে পারে আজকেও নিতে পারি। আমি আজকে শুক্রবার তো, আজকে রাত 8টা 9টা 10টার মধ্যেও আমি নিতে পারি। একটা ঘোষণা আমি দিয়ে দিব, কারণ প্রাণী বিজ্ঞানটার যেহেতু একটা সাজেশন দিলাম, এটার আর 4টা অধ্যায় আছে, তো 4 দিন 4টা নিয়ে একটু আলোচনা যদি করা যায়, দেখবা যে একটা সুন্দর রিভাইজ হয়ে যাবে। তো ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।